সুধী দর্শক, শুরু করছি আজকের কথোপকথন অনুষ্ঠান। আমার সাথে রয়েছেন আজকে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি হচ্ছেন সিলেট এমসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার। আমি লন্ডনে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি আমার পক্ষ থেকে এমসি কলেজ তথা সিলেটবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাকে আপনাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। আপনার অসংখ্য ছাত্রছাত্রী সারা বিশ্বে ছড়িয়ে আছেন এবং এই অনুষ্ঠানটি তারা দেখবেন। আমি সিলেটে লেখাপড়া করেছি, কিন্তু যদিও সরাসরি আমি আপনার ছাত্র নই। আমার ডিগ্রি 1979-এ, তো আপনি এসেছেন 1981 সনে সিলেটে এমসি কলেজে। তো আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে বিসিএস দিয়ে কি এসেছিলেন, না আপনাদের সময় সেটা ছিল? আমাদের সময় সেটা ছিল পিএসসির মাধ্যমে। আচ্ছা, শর্টকাট বিসিএস এটা শর্টকাট পিএসসির মাধ্যমে আমাদেরকে নিয়োগটা দেওয়া হয়েছিল। তো এটা আপনার প্রথম পোস্টিং সিলেটে? আমার প্রথম পোস্টিং। আমি আপনার এক প্রাক্তন ছাত্রের মুখে শুনেছি যে তখনকার একজন ইয়াং অধ্যাপক হিসাবে আপনি সিলেটে গেছেন এবং তারা আপনার সাথে শুধু লেখাপড়া নিয়ে না, অন্য বিভিন্ন বিষয়ে তারা আপনার সাথে আলাপ আলোচনা করতেন। এবং তারা যখন আপনার টিউশনি পর্যায়ে যখন আপনার বাসায় তারা যেত, 1 ঘন্টা পড়তো, 3 ঘন্টা আপনার কাছ থেকে অন্যান্যভাবে জ্ঞান আহরণ করতো। আজকের দিনে কি সেটা আছে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথম যখন সিলেট আসি, আসলে আমার একটা নেগেটিভ মেন্টালিটি ছিল, কারণ আমার সিলেটের পোস্টিংটাকে আমি আন্তরিকভাবে নিই। কিন্তু এমসি কলেজে জয়েন করার পর আমার ছাত্রছাত্রী তাদের আচার আচরণ ব্যবহারে আমি এত মুগ্ধ যে আপনি যে কথাটা বলছেন এটাই বাস্তব। আমি পড়ানোর সময় ভুলে যেতাম কতক্ষণ পড়াচ্ছি এদেরকে। আমার সবসময় ইচ্ছা হতো যে এদের চারিপাশে ওরা নিয়ে আমার সময় কাটুক। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, আমার মা বাবার কাছে কৃতজ্ঞ এই কারণে, কারণ এই সিলেটের পোস্টিংটা আমার বাবা আবার আমাকে বলছিলেন যে শাহজালালের পুণ্যভূমি গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান, সেখানে তোমার প্রথম পোস্টিং। আমি বলছি তুমি ভাগ্যবান। তো বাবার এই নির্দেশেই আমি আসলাম, কিন্তু মনে কিন্তু আমার ওই নেগেটিভ মেন্টালিটি ছিল। পরবর্তী পর্যায়ে আমার ছাত্রছাত্রীরা আমাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে আমি কল্পনাও করতে পারি নাই, আমি আশাও করি নাই কোনোদিন যে তাদের ভালোবাসা দিয়ে আজকে আমি এই পর্যায়ে আসতে পারবো। আপনি তো বোধহয় সিলেটে এমনভাবে আপনার শিকড় পরে গেড়েছেন যে আপনি বোধহয় সিলেট থেকে আর যেতেই পারেন নাই। এটাই বাস্তব। আপনার সংসার সব সিলেট। এখন আমি সিলেটি। আচ্ছা, এবং গর্ববোধ করি। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ব্যাপার যে উনি যেটা আগে বললেন যে সিলেট সম্পর্কে একটা কথা আছে যে যে কোনো সরকারি অফিসার বা যে কোনো কেউ যখন সিলেটে তার পোস্টিং হয় তখন সে খুব এই আপনি যেটা বললেন যে মনে হয় যে এটা একটা একটু ব্যাকওয়ার্ড জায়গা, এবং তারা প্রথমে একটু কাঁদে যাওয়ার সময়, মনটা একটু কান্না বিজড়িত হয়ে যায়। কিন্তু যখন সিলেট থেকে বদলি হয়ে আবার আসে তখনও আবার তারা কাঁদে যে সিলেট ছেড়ে চলে যাচ্ছি। এটা আপনি যেটা আগে বললেন, যেমন শাহজালাল সাহেব উনি নিজেও কিন্তু বাইরে থেকে এসেছেন। আর তারপরে আপনার শ্রী চৈতন্য, সিলেটের রাধারমন, আব্দুল করিম, হাসান রাজা, এবং সিলেটের সংস্কৃতিটা কিন্তু খুবই একটা উঁচু দরের। এই ব্যাপারে আপনার কি মত? সম্পূর্ণ একমত। একই ঘটনা যেটা আমার জীবনে ঘটেছে, শুধু আমার না, আমি যখন জয়েন করি তখন আমরা ইয়াং টিচার ছিলাম 11 জন। আপনি শুনেছি জিন্স পরতেন, জিন্স পরে কলেজে যেতেন, এটা ঠিক? হয়তো। হ্যাঁ, আমি বিশেষ কোনো একটা কারণে না, আর কিছু কারণে বটে। এটা নিয়ে
হয়তো আমার কিছু আলোচনা সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। এটা একটা প্রগতিশীল ধারণা। শিক্ষক, এই দেশের ইউনিভার্সিটি শিক্ষকরাও তো আপনার টি শার্ট পরে, জিন্স পরে, এবং ছাত্রদের এই দেশে কিন্তু আপনার একটা বাচ্চা স্কুলের একটা বাচ্চা 5 বছরের যে বাচ্চাটা, সেও তার মিসকে বা তার টিচারকে নাম ধরে ডাকে, কিছু যায় আসে না। কারেক্ট। এবং আমি সেই জন্য বলছি, আমি গর্বিত, স্রষ্টার কাছে কৃতজ্ঞ, মা বাবার কাছে কৃতজ্ঞ, বাবার কাছে কৃতজ্ঞ। এই জন্য বাবা আমাকে এই নির্দেশ দিচ্ছিলেন যে তুমি ভাগ্যবান ছেলে যদি শাহজালালের পূর্ণবী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান সেখানে তুই জয়েন করো। এবং স্রষ্টার কাছে কৃতজ্ঞতার সহিত বলছি, এটা আমার গর্ব না। আমি সিলেটের ছাত্রছাত্রী, সিলেটের সার্বিক সমস্ত কিছু নিয়ে আসলে আমি খুব গর্বিত, এবং আমি মনে করি আমি যা চাই না তার চেয়ে বেশি পেয়ে গেছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। সিলেটের শিক্ষার মান কি বেড়েছে, বা শিক্ষিত দের সংখ্যা কি বেড়েছে? এটা একটা চলমান প্রক্রিয়া, তবে শিক্ষিত হার কিছুটা বেড়েছে। শুনেছি আমি গত যে আপনার যে পরীক্ষাগুলো হয়েছে স্কুল বা কলেজের, মেয়েরাই বেশি লেখাপড়াতে এখন আগ্রহী, এবং তারাও ভালো রেজাল্ট করছে যথার্থ, ছেলেদের তুলনায়। যথার্থ পার্সেন্টেজ, এসএসসি পর্যন্ত কিন্তু মেয়েদের পার্সেন্টেজ ভালো। এবং আমরা অত্যন্ত গর্বের ব্যাপার যে আমাদের মেয়ে সন্তানরা, ছেলেরা তো আমাদের মেয়ে সন্তানরা অনেক আগে যাচ্ছে। আচ্ছা, সিলেটে আরেকটা ব্যাপার স্যার আপনার কাছ থেকে জানতে চাই আমি, যে প্রাইভেট ইউনিভার্সিটি এবং প্রাইভেট স্কুলগুলো হয়েছে, এটার একটা ভালো দিকও আছে, তারপরে সমালোচকরা হয়তো অন্য কথা বলবেন, যে এই যে ইংলিশ মিডিয়ামে যে স্কুলগুলো চলতেছে, এখানে কিন্তু কয়েক হাজার ছেলে মেয়ে ওয়েল স্পোকেন, এবং তারা কম্পিউটার লিটারেট, এবং তারা আন্তর্জাতিকভাবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু তারা ভর্তি হতে পারবে। এই যে একটা শ্রেণী একেবারে এগিয়ে যাচ্ছে, আর আরেকটা শ্রেণী একেবারে নিচে পড়ে থাকছে, যেমন জেনারেল কলেজ স্কুলগুলোতে, এই সম্পর্কে আপনার কি মতামত? আপনি আমাকে যে দিক ইশারা করলেন এটা বাস্তব সত্য। আমাদের সিলেট তথা বাংলাদেশেই, বিশেষ করে আমি সিলেটের কথাই বলবো, আমার সিলেটে প্রতিষ্ঠান হচ্ছে, কিন্তু মানসম্মত প্রতিষ্ঠান, মানসম্মত শিক্ষকের অভাব আছে। আমি মনে করি সেই দিক থেকে আমাদের সবার একটু দৃষ্টি দেওয়া উচিত। শুধু সরকার না, আমরা যারা আছি আমাদেরও কিন্তু আমাদের সন্তানদের জন্য আমাদেরও একটু চিন্তা করা প্রয়োজন। যেমন আজকে লন্ডন এসে সচক্ষে যা দেখলাম, এখানে আমার মনে হয় সরকার যেমন আন্তরিক আপনারাও, সরকার যেমন কনস্ট্রাকটিভলি চিন্তা করতেছে, জনগণও কিন্তু তাই। তো এই ধরনের জনগণ, সুশিক্ষিত জনগণ যদি থাকে, আমরাও যদি সেইভাবে, আজকে হয়তো 5-10 বছরে আমরা পারবো না, কিন্তু পরিকল্পনা নিয়ে যদি অগ্রসর হতে পারি আমরা পারবো। আমার বিশ্বাস এই জন্য যে আজকে আমি এসে আমার ছাত্রছাত্রীকে যে অবস্থায় দেখছি, তাতে আমার বিশ্বাস, আস্থাটা আরও বেড়ে গেছে। আমাদের পক্ষে সম্ভব, প্রয়োজন শুধু আমাদের একটু আন্তরিকতা এবং পরিকল্পিতভাবে অগ্রসর হওয়া। আর পাশাপাশি এই যে কমিউনিকেশন যেটা হচ্ছে, আপনাদেরও যদি আমাদেরকে সেইভাবে যোগাযোগ রেখে এটাকে যদি বিনিময় করেন, তাহলে জিনিসটা আরও ত্বরান্বিত হবে বলে আমার বিশ্বাস। আপনি সঠিক অর্থেই বলেছেন এই কথাগুলো। তবে একটা ব্যাপার হচ্ছে যে আপনি তো এখন অবসরে চলে গেছেন, আপনি কি চিন্তা ভাবনা করতেছেন? অবসরে চলে গেছি কথাটা এমনি দৃশ্যত সত্য, আর আমার ব্যক্তিগত চিন্তা চেতনায় আমি অবসরে না। কেননা এখনো কিন্তু আমার ছাত্রছাত্রী, আমি গর্বের সহিত বলছি যে ছাত্রছাত্রীদের টাচেই আমি আছি, এবং আমি আরও ইনভলভ হতে চাই। তো যে বলছিলাম যে মানসম্মত, আর এখানে এসে আমার আরেকটু অভিজ্ঞতা হলো, এখানে যদি আমি না আসতাম তাহলে এই শিক্ষাটা আমার পেতাম না। যে কিছুক্ষণ আগে আপনি যেভাবে বলছেন ছাত্র শিক্ষক যে সম্পর্কটা, জি, এটা আসলে তো ছাত্র শিক্ষক সম্পর্কটা মানে কি, আমরা যদি বলে থাকি
যে পিতা মাতার পরেই শিক্ষক স্থান। সত্যিকার অর্থে আমি একজন শিক্ষক, 35 বছর শিক্ষকতা করছি, আমরা কি সেই স্পেসটা ছাত্রদেরকে দিছি? যে জিনিসটা আপনি আমাকে আগে বললেন যে আমি প্রচুর সময় দিতাম, জি আপনার সূত্র ধরে আমি একটা বলবো, এমসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ, সুনামধন্য অধ্যক্ষ হাসান ওয়াইস স্যার, হুম উনি যখন প্রিন্সিপাল ছিলেন তখন আমি লেকচারার। হুম তো সেই সময় আমার জীবনের একটা দুঃসময় গেল যে আমার মা অসুস্থ ছিলেন, প্যারালাইজড। তো আমি কলেজ থেকে 2টার সময় আমি কলেজ থেকে চলে আসতাম। আমার অনেক কলিগরা এই জিনিসটা পছন্দ করতেন না, আমারও মনে মনে একটা ভয় ছিল যে অধ্যক্ষ মহোদয় আমার এই জিনিসটা কীভাবে দেখবে। আমি পরবর্তী পর্যায়ে শুনছি যে অনেকেই অধ্যক্ষ মহোদয়ের কানে এটা দিচ্ছেন যে আমি 2টার মধ্যেই চলে যাই ইত্যাদি। আর আমার ডিপার্টমেন্টে একটা কথা ছিল যে আপনারা ফার্স্ট পিরিয়ড থেকে যত পারেন আমাকে ক্লাস দেন 2টার মধ্যে, আমি সেটা করব, আর আমাকে একটু মার সেবা করার সুযোগটা আমাকে দেন, কারণ মাকে আমি ছাড়া কেউ গোসল করাতে পারতেন না। তা আমি কিন্তু বয়স ছিলাম। পরবর্তী পর্যায়ে যখন আমার শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয় বিদায় নেন, বিদায় অনুষ্ঠানে সৌভাগ্যবশত আমি ওনার পাশে বসছিলাম, ওনাকে আমি প্রশ্ন করছিলাম যে স্যার 4 বছর আমি আপনার অধীনে চাকরি করলাম, আপনি আমার সম্বন্ধে একটা মন্তব্য করে জানা আমার কানে কানে। উনি আমাকে সেদিন সেই মন্তব্যটাই বলছিলেন যে দেখো আমি যখন স্টেশনে আসি তখনই তোমার সম্বন্ধে একটা কথা, তুমি নাকি ছাত্রদের মাঝে বেশি ইনভলভ হয়ে গেছো। তো সেটা পজিটিভ নেগেটিভ দুইটা দিয়েছিল। আমি কিন্তু তাৎক্ষণিক কোনো তোমাকে কিছু বলিনি, আমি অবজারভেশনে তোমাকে রাখছি। অবজারভেশনে রেখে যেটা পাইলাম, আমি বিশেষ করে তোমার একাডেমিক সাইটের সম্বন্ধে আমার কোনো কিছু বলার নাই, আমি 100% তোমার কাছে পাইছি। তবে একটা জিনিস আমার তো মনে হয় যে ছাত্রছাত্রীরা লেখাপড়ার বাইরে তোমাকে চায়, তুমি লেখাপড়ার বাইরেও তুমি যদি তাদেরকে একটু সময় দাও, সেটা কিন্তু তাদের চাওয়াতে বোঝা যায় আকাঙ্ক্ষা। আমি দেনান্দের ওনার কাছে স্বীকার করি, স্যার আমি বিশ্বাস করি, আমি অন্তর দিয়ে বিশ্বাস করি যে এদের চোখের ভাষায় আমি বুঝি এরা যেমন চায় আমার কাছে আমার সাথে একটু গল্প করতে বা এই করতে, কিন্তু স্যার আমার তো এই কারণে পারিনি। আজকে বহুদিন পরে এই কথার মনে পড়লো, এর কারণ হলো আপনি এমন জায়গায় আপনি নিয়ে গেছেন, আপনি কিন্তু আমার সেই দুর্বল জায়গাটাতেই। ধন্যবাদ। আপনি একজন মানুষ গড়ার কারিগর। আপনার হাতে অনেকেই কিন্তু শিক্ষিত হয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় আজকে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং প্রতিষ্ঠিতভাবে আছে। আপনার কাছে যারা শিক্ষা নিয়েছে তারা অনেক বড় বড় জায়গায় আজকে প্রতিষ্ঠিত হয়ে আছেন। তো আপনি তাদেরকে পরম মমতা দিয়ে তাদেরকে আপনি গড়ে তুলেছেন। এই জন্য আপনাকে আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাদের সময় শেষ হয়ে আসছে। যাবার আগে আপনি কি আপনার দর্শকদেরকে কিছু বলবেন? ধন্যবাদ, কৃতজ্ঞতার সহিত আপনাকে আমি স্মরণ রাখবো এই কারণে যে আজকে যে আমার অন্তরের এমন একটা জায়গায় আপনি নির্দেশ দিলেন যে কথাটা আমার বহুদিনের আকাঙ্ক্ষিত ছিল। যেমন আমার একটা আকাঙ্ক্ষা ছিল, খুব গোপনে লালন করতাম, যে যদি কোনোদিন সুযোগ পাই সেই লন্ডন শহরে গিয়ে আমি আমার ছাত্রছাত্রীকে নিজের চোখে দেখে আসব তারা কে কোথায় আছে। আর যে কথাটা আপনি বলছেন যে আমার জন্য না, আমি তাদের জন্য। আজকে আপনারা যে আমাকে এত ভালোবাসছেন, আজকে এই জায়গায় আমাকে নিয়ে আসছেন, যেটা আমার কল্পনার বাইরে ছিল, সেটা কিন্তু আমার ছাত্রছাত্রীদের জন্য। জি, হ্যাঁ, আমি শিক্ষক হিসেবে এটা আপনিও বুঝেন, আপনিও অনেক কিছু করতেছেন। আপনি যখন একটা কাজ করেন তখন কিন্তু তৃপ্তি পান না, মনে করেন যে জিনিসটাকে আরো একটু। আমারও কিন্তু একই অবস্থা। আমি কিন্তু তাদেরকে বোধহয় মনে হয় আমি ইচ্ছা করলে আরো দিতে পারতাম, এই অভাবটা এখন আমি ফুল করি। তারপরেও আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তাদের জন্য আজকে আমি এই অবস্থানে আসছি, এবং পাশাপাশি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা এতক্ষণ একজন মানুষ গড়ার কারিগরের কথা শুনলেন এবং তিনি যে কথাগুলো বলেছেন সব তার অন্তরের অন্তঃস্থল থেকে বলেছেন। আমাদের স্টুডিওতে কষ্ট করে আসার জন্য তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে শেষ করছি আজকের অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন।